আপনি আছেন এখন। 9 10 কিছুটা জিনিস যে জিনিসটা আজকে আমরা শুরু করব সেই জিনিসটা নিয়ে আমরা 9 10 এও পড়েছি এই টপিকসটা। তারপর আমি একটু চেষ্টা করব এটা একটু ইলাবোরেট করে অন্যভাবে পড়ার জন্য। সেটা হলো আমরা শক্তির নিত্যতা, মাইক সবারই মিউট করো, শক্তির নিত্যতা বা আমি বলতে পারি যান্ত্রিক শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তির নিত্যতা। এখন সেটা কি যান্ত্রিক শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তির নিত্যতা। আমি একটু শেয়ার করি। তোমরা 9 10 থাকতে যেটা পড়ছিলা যে কোনো স্থানে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সমান থাকবে, অর্থাৎ মোট শক্তি ধ্রুব থাকবে। যেমন তোমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে 9 10 পড়ছিলা যে সর্বোচ্চ উচ্চতা যে কোনো বিন্দু এবং ভূমিতে তাদের মোট শক্তি একই, এটা নিয়ে তোমরা এই কথাগুলো পড়ছিলা। আমি একটু অন্যভাবে দেখবো, সেই জিনিসগুলো আমি আজকে প্রমাণ করার চেষ্টা করব। আসো দেখি। এটা আমার একটা দৃঢ় অবলম্বন, এখানে আমার একটা ওয়াল আছে, এটাও আমার দৃঢ়ভাবে আবদ্ধ ওয়াল। আমি এখানে কি করলাম যে একটা ম্যাস আছে, একটা ভর আছে, এখানে এম ভর আছে একটা, এখানে একটা স্প্রিং আছে, মাসলেস একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে এখানে আমি বেঁধে দিলাম। এখন যে জিনিসটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, এই সারফেসটা হলো অমসৃণ, অমসৃণ বা রাফ যেটাই বলি, অমসৃণ তল। এটা এই তার তলটা হলো অমসৃণ। এখন খেয়াল করো, যদি এই ভরটা যদি এদিকে পড়ে তাহলে এর অপোজিটে কি কাজ করবে? ফ্রিকশন ফোর্স কাজ করবে। খেয়াল করো, ফ্রিকশন ফোর্স কাজ করবে, মানে ঘর্ষণ বল কাজ করবে। এবং আমি কি করলাম, এটার উপর একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম, এফ ই দিলাম বা ইএফ ইএক্সটি দিলাম। এখন এই স্প্রিং আবার উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, অর্থাৎ স্প্রিং এর একটা উপরের দিকে একটা স্প্রিং ফোর্স থাকবে। এবং এই অবজেক্টটার ওজন কাজ করবে নিচের দিকে, এই অবজেক্টের ওজন কাজ করবে নিচের দিকে, ডব্লিউ ইকুয়ালস টু এম জি। আচ্ছা, ডব্লিউ লিখে এখানে, ডব্লিউ কাজ করবে নিচের দিকে। আরেকটা বল আছে, এটা একটা বল, এটা এই যেহেতু এই ভরটা এই দেয়ালের সাথে সংযুক্ত, এই দেয়াল একটা নর্মাল প্রয়োগ করবে, নর্মাল বল থাকবে, অর্থাৎ অবিলম্ব প্রতিক্রিয়া বল থাকবে, সেটা হলো এফ। তাহলে দেখো, আমি যদি এখানে দেখাই কি কি বল, ঘর্ষণ বল, বাহ্যিক বল, অবিলম্ব প্রতিক্রিয়া বল, ওজন বল এবং স্প্রিং বল, এই বলগুলো এই বস্তুটার মধ্যে কাজ করতেছে। তাহলে এখানে অনেকগুলা বল কাজ করতেছে। মনে রাখতে হবে, আমরা 9 10 পড়ছিলাম এফ ইকুয়ালস টু এম এ, আমরা ইন্টারমিডিয়েটে পরে ফার্স্ট ইয়ার এটাকে পড়ছিলাম সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। অর্থাৎ 9 10 রাইট, এটাও রাইট। তো 9 10 রাইট ছিল বিশেষ ক্ষেত্রে, কিন্তু সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দেয়নি। এফ ইকুয়ালস টু এম এ, 9 10 আমরা যেটা করছিলাম, যে বলটা প্রয়োগ করছে সেটা সমান এম এ লিখে দিছিলাম। কিন্তু একটা সমস্যা ছিল, 9 10 যে ঘর্ষণ বল, বায়ুর বাধা বল, এগুলাকে নেগলেক্ট করে এই কাজটা করা হয়েছিল। আর এটা যে দিলাম সামেশন, অর্থ হলো যেই বলটা কার্যকর থাকবে সেই বলটার মান হলো সামেশন অফ এ। অনেকগুলো বল থাকতে পারে, এর মধ্যে মোট কার্যকর বল এটা হলো সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। আসো আমরা এটা একটু দেখি। তাহলে মোট বল মানে নেট ফোর্স, তাহলে আমি লিখি এফ নেট ইকুয়ালস টু এম এ, এফ নেট ইকুয়ালস টু এম এ। খেয়াল করে কি কি ফোর্স কাজ করতেছে, এক্সটার্নাল ফোর্স কাজ করতেছে, প্লাস আমি স্প্রিং ফোর্স কাজ করতেছে, স্প্রিং বল কাজ করতেছে, প্লাস নর্মাল অবিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করতেছে, প্লাস স্প্রিং ফোর্স কাজ করতেছে, প্লাস ওজন কাজ করতেছে, সমান হবে এম এ। অর্থাৎ সবগুলা বল দ্বারা কৃত, সবগুলা বল হলো বস্তুর ভর এবং তার যে ত্বরণ, এই ত্বরণের গুণফল। তাহলে আমি এটাকে লিখতে পারি যে, একটু খেয়াল করো, এই পুরাটাকে বলছিলাম আমি এফ নেট, এইগুলো হলো আমার এফ নেটের সমান। আমি জাস্ট ভেঙে দেখালাম, আমি এবার এটা বাদ দিয়ে এফ নেটই লিখি। দেখো এফ নেট ইকুয়ালস টু এম এ সমান কত আসে? এ সমান হলো, দেখো, বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। আমি এটাকে সময়টাকে রাখতে চাচ্ছি না, সময়টাকে এখান থেকে বেনিশ করতে চাচ্ছি। তাহলে এক কাজ করি, দেখো তো,
ডিবি ডিটি ইন্টু ডিএক্স ডিএক্স ধরলাম, দুইটা একই দিয়ে দিলাম। এবার দেখো ডিবি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি মানে বি লিখতে পারি ডিবি ডিএক্স, তাহলে এর জায়গায় আমি বি ডিবি ডিএক্স লিখতে পারি। খেয়াল করো, বি ডিবি ডিএক্স। এখন আমি একটু আড়াআড়ি গুণ করে দিই, এফ নেট ডিএক্স ইকুয়ালস টু এম বি ডিবি, এফ নেট ডিএক্স ইকুয়ালস টু এম বি ডিবি। এখন এই বলটা পরিবর্তনশীল বল, আমি এটাকে উভয় পক্ষে সমাকলন করে দিই। সুতরাং এফ নেট ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এম বি ডিবি, এম বি ডিবি। আমি এক কাজ করি, এখানে বিআই বিএফ দিয়ে দিলাম, ইচ্ছা করলে এখানে শূন্য থেকে ডব্লিউ কৃত কাজে দিতে পারি, দরকার নেই। এখানে কি এটা বল ইন্টু সরণ কি কাজ, বল ইন্টু সরণ হলো কাজ। তাহলে বল ইন্টু সরণ যদি কাজ হয়, তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো যে এই এফ নেট মানে টোটাল বল দ্বারা কৃত কাজ কি হবে, টোটাল কাজ হবে। তাহলে আমি লিখতে পারি ডব্লিউ নেট ইকুয়ালস টু, এমটাকে বাইরে নিয়ে আসি একবারে করে, বি স্কয়ার বাই 2 বিআই বিএফ। আমার সাউন্ড ক্লিয়ার তো তোমাদের কাছে? জি স্যার। ওকে, তাহলে ডব্লিউ নেট সমান এম বি স্কয়ার বাই 2 বিএফ বিআই। ওকে, দেখো আমি এটাকে এখন যদি লিমিটটা বসাই দেই, তাহলে কি আসছে আমার, ডব্লিউ নেট ইকুয়ালস টু হাফ এম বিএফ স্কয়ার মাইনাস বিআই স্কয়ার। আচ্ছা, এখান থেকে আমি লিখতে পারি হাফ এম বিএফ স্কয়ার মাইনাস হাফ এম বিআই স্কয়ার, এটা কি কেএফ মাইনাস কেআই, অর্থাৎ শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। তাহলে মোট কৃত কাজ হলো গতিশক্তির পরিবর্তনের সমান। এটাই তো ছিল কাজ শক্তি উপপাদ্য, মনে আছে? মোট কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। এখন এটা তোমার এই যে কাজ শক্তি উপপাদ্য, যেটা আমি যে সূত্রটা তোমাদেরকে দেখলাম, টোটাল কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান, এটা সর্বদা সত্য, সর্বদা সত্য। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কেন কন্ডিশনাল কিছু আছে, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। এখন তুমি যদি আমরা একটু দেখি অন্যভাবে কি কি আসে কৃত কাজ, টোটাল কৃত কাজ। টোটাল কৃত কাজ কি কি ছিল আমাদের, যে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ থাকতে পারে, তারপর সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ থাকতে পারে, অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ থাকতে পারে। আমি এই দুইটা বলই লিখবো, কারণ আমার মনে করো বাহ্যিক বল থাকতে পারে, স্প্রিং বল একটা সংরক্ষণশীল বল, এই জন্য আমি আর বাকি নর্মালি যে ঘর্ষণ বল সেগুলোকে অসংরক্ষণশীল বল বলতে পারি। এই জন্য আমি যে কাজটা করব, টোটাল যে বলগুলা, একটা হলো সংরক্ষণশীল বল, আর একটা হলো অসংরক্ষণশীল বল, আর একটা হলো বাহ্যিক প্রয়োগকৃত বল, অর্থাৎ আমি যে বল প্রয়োগ করলাম, এই তিনটা বল দিয়ে কৃত কাজ বাইর করি। তাহলে ডব্লিউ ই প্লাস মানে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, প্লাস ডব্লিউ সি সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কনজারভেশন ফোর্স, প্লাস ডব্লিউ এন সি নন কনজারভেশন ফোর্স অর্থাৎ অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, সমান হলো আমার কেএফ মাইনাস কেআই। খেয়াল করে সবাই। এখন আমি এক কাজ করি, ডব্লিউ ই প্লাস ডব্লিউ এন সি ইকুয়ালস টু কেএফ মাইনাস কেআই মাইনাস ডব্লিউ সি। আচ্ছা, এখন তোমরা একটু খেয়াল করে দেখো, কেএফ মাইনাস কেআই ইকুয়ালস টু, আমাদের মনে আছে কিনা দেখো, পড়াইছিলাম তোমাদের আমি, যে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ হলো বিভব শক্তির পরিবর্তনের নেগেটিভ মানের সমান। সংরক্ষণশীল বল দ্বারা, অর্থাৎ আমার ছিল বিভব শক্তি ইকুয়ালস টু মাইনাস ডব্লিউসি, এই জিনিসটা আমি তোমাদেরকে পড়াইছিলাম, ডব্লিউসি। তাহলে আমি এই বিভব শক্তির পরিবর্তন হলো মাইনাস ডব্লিউসি, তাহলে আমি এখান থেকে দেখো কি লিখতে পারি, কেএফ মাইনাস কেআই মাইনাস সে মাইনাসে প্লাস ডব্লিউ ইউএফ মাইনাস ইউআই। আচ্ছা, দেখো তো আমি কি লিখতে পারি, কেএফ প্লাস ইউএফ মাইনাস কেআই প্লাস ইউআই। ঠিক আছে, তাহলে শেষ গতি শক্তি, শেষ শক্তি
মাইনাস আদি শক্তি, মানে শেষ গতিশক্তি প্লাস শেষ বিভব শক্তি মাইনাস আদি গতিশক্তি প্লাস আদি বিভব শক্তি। আচ্ছা, এখন এই যে সমীকরণটা আমি পাইলাম যে ডব্লিউএনসি, এই যে সমীকরণটা, এটা দিয়ে দেখবা যে আমি অনেক সহজে কিছু কিছু অঙ্ক করতে পারবো। আমি চেষ্টা করবো কিছু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস এখান থেকে এই সূত্র দিয়ে। এটা হলো, এটা সব সময় সত্য, অর্থাৎ বাহ্যিক বল দ্বারা কৃত কাজ প্লাস অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সমান হলো মোট শক্তির পরিবর্তন, অর্থাৎ শেষ গতিশক্তি প্লাস শেষ বিভব শক্তি মাইনাস শেষ আদি গতিশক্তি প্লাস আদি বিভব শক্তি। এতটুকু মনে রাখো, এরপরে আমি আরেক কিছু কন্ডিশন দেখাচ্ছি। আচ্ছা, এখন তোমরা খেয়াল করে দেখো, আমরা যখন কোনো কাজ করি সাধারণত মোস্ট অফ দেম, অর্থাৎ অনেকগুলা প্রায় সবগুলা কেসে আমরা কোনো একটা বস্তুকে যদি এরকম পড়তে দিই, কোনো এক্সটার্নাল ফোর্স নাই। অধিকাংশ ক্ষেত্রে, আমি বলি না সব ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স থাকে না, তাহলে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ শূন্য। এবং আমরা সাধারণত যখন এই কাজগুলা করি, যখন কোনো বস্তুকে পড়তে দেই, এটা ফ্রিকশন লেস ফ্লোর ধরি, অর্থাৎ ঘর্ষণহীন তল ধরা হয়, তাহলে নন কনজারভেশন ফোর্স দ্বারা কৃত কাজও শূন্য হয়, অর্থাৎ নন কনজারভেশন ফোর্সও অনুপস্থিত থাকে। যদি এটা কন্ডিশনাল, যদি এগুলো অনুপস্থিত থাকে তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, কেএফ প্লাস ইউএফ মাইনাস কেআই প্লাস ইউআই ইকুয়ালস টু শূন্য। সো কেএফ প্লাস ইউএফ ইকুয়ালস টু কেআই প্লাস ইউআই। এটাই দেখো আমাদের সেই কনজারভেশন অফ এনার্জি বা শক্তির নিত্যতা। দেখো তো মনে পড়ে কিনা যে আদি শেষ গতিশক্তি প্লাস শেষ বিভব শক্তি ইকুয়ালস টু আদি গতিশক্তি প্লাস আদি বিভব শক্তি। আসো আমরা দেখো অনেকগুলো অঙ্ক যেগুলো আমরা কি জানি বলে গতি সূত্র থেকে ইজিলি করতে পারছি, আমরা সেই টাইপের অঙ্ক দেখবা যে এই সূত্র ব্যবহার করে আরো ইজিলি করতে পারবো। আমি একটা সহজ অঙ্ক করাই আগে, তাহলে তোমাদের হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হবে। আসো, যদি মনে করো এটা হলো তোমার একটা তল বা গ্রাউন্ড বা একটা ভূমি, আমি একটা বস্তুকে এই উচ্চতা থেকে আমি বস্তুটাকে তোমার ফ্রিলি পড়তে দিলাম, এখানে ইউ সমান হলো আমাদের শূন্য, বস্তুটাকে আমি ফ্রিলি পড়তে দিলাম। এখন আমাকে জানতে চাইল ভূমিতে টাচ করার বা স্পর্শ করার মুহূর্তে তার বেগের মান কত বা বেগ কত, ভূমিকে স্পর্শ করার মুহূর্তে তার বেগ কত, অর্থাৎ বি ইকুয়ালস টু হোয়াট। আসুন আমরা একটু দেখি। আমরা এইমাত্র শিখলাম যে শুরুতে শক্তি, আচ্ছা শেষ গতি শক্তি কত দেখো, শেষ বি বেগে এসে আঘাত করবে, শেষ তাহলে শেষ গতিশক্তি প্লাস আদি শেষ বিভব শক্তি আদি গতিশক্তি প্লাস আদি বিভব শক্তি। একটু খেয়াল করে দেখো, এবার দেখো ইজিলি হয়ে যাচ্ছে আমাদের। শেষ গতিশক্তি কত, যেহেতু বি বেগে এসে ভূমিকা আঘাত করবে তাহলে হাফ এম ভি স্কোয়ার, শেষ বিভব শক্তি শূন্য, আদি গতিশক্তি শূন্য প্লাস এম জি এইচ। দেখো তো হাফ এম বি স্কোয়ার ইকুয়ালস টু এম জি এইচ, এম এম কাটা, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 2gh, সো ভি ইকুয়ালস টু √2gh। দেখো মান বসাইতে ইজিলি হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, এই টাইপের অঙ্ক অনেকগুলো আমরা করতে পারবো। আসো আমরা আরেকটা একটু অন্য টাইপের ম্যাথ দেখি। তারপরে তোমাদের বইয়ে সরল দোলক দিয়ে কিছু ম্যাথ দেওয়া আছে, এগুলা ইজি, আমি জাস্ট প্রসেসটা দেখাই দেবো, তাইলেই পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এবার একটু অন্যরকম ম্যাথ দিব, দেখি। মনে করো এটা একটা দৃঢ় অবলম্বন আছে, এখান থেকে আমি একটা পুলি দিলাম, এই পুলিতে একটা মাসলেস, আমি একটা সুতার এক প্রান্তে একটা এম ভরকে ঝুলাই দিলাম, এটাকে প্রথমে আমি হাত দ্বারা এইভাবে রাখলাম, এটা হাত দ্বারা এইভাবে রাখলাম, আর এই সাইডে কি করলাম যে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে ভূমির সাথে আমি আটকাই দিলাম, স্প্রিংটা ভূমির সাথে আটকানো, আর এখানে একটা ম্যাস আছে মানে ভর আছে, ভরটাকে আমি হাত দ্বারা এরকম ভাবে ধরে রাখছি। আচ্ছা,
এখন আমার প্রশ্নটা হলো, আমরা যদি এই হাতটাকে হঠাৎ করে সরাই নিই, হঠাৎ করে সরাই নিব, হঠাৎ করে যদি সরাই নেই, তাহলে আমি এটাকে তার ইকুইলিব্রিয়াম পজিশন বা তার এটা তার আদি অবস্থা ধরতে পারি। খেয়াল করে সবাই, আমার প্রশ্নটা হলো যে এটাকে যদি আমি সরাই নিই তাহলে স্প্রিংটা কতটুকু প্রসারিত হবে। আমি হাতটাকে যদি এখান থেকে সরাই নিই তাহলে স্প্রিংটা কতটুকু প্রসারিত হবে। সাপোজ আমি ধরে নিলাম স্প্রিং কনস্ট্যান্ট কে, ম্যাক্সিমামই থাকুক। আমি শোনো, আমি যে কাজটা করব, তোমাদেরকে রাশি যা মন চায় তা থাকুক, সংখ্যা দিব না। সংখ্যা দিলে কি হবে, ফিক্সড হয়ে যায়। তুমি ইচ্ছা মতো যে সংখ্যা দেয় সেই সংখ্যা দিয়ে তুমি অঙ্ক করবে। আমি জাস্ট বেসিকটা দিয়ে দিচ্ছি। তাহলে আমার কথাটা ছিল কি, একটা স্প্রিং এর একটা প্রান্তকে ভূমির সাথে জিরো অবলম্বনের সাথে আটকানো, আরেকটা প্রান্তে একটা পুলির উপর দিয়ে ভরহীন সুতার এক প্রান্তে একটা বস্তু ঝুলাই দেওয়া হচ্ছে। আমি হাতটাকে সরাই যদি হঠাৎ করে এই ভরটাকে পড়তে দেই, তাহলে স্প্রিংটা কতটুকু প্রসারিত হবে, এটা তোমাদের কাছ থেকে আমি জানতে চাইছি। আচ্ছা আসো দেখি কি করা যায়। আচ্ছা, এটা করার জন্য আমি কি করলাম, এটাকে তার আদি অবস্থা ধরে নিলাম। একটু খেয়াল করো, তাহলে কে এফ প্লাস ইউ এফ ইকুয়ালস টু কে আই প্লাস ইউআই। ওকে, এই জিনিস এই টপিকস আমি এটা সূত্রটা লিখলাম। এবার আসো, শেষ গতিশক্তি কত। আচ্ছা, শেষ গতিশক্তি আমি যদি জানতে চাই যে এই ভরটাকে যখন ছেড়ে দিব হঠাৎ করে, তাহলে এক জায়গায় সে স্থির হয়ে যাবে, ভরটা স্থির হয়ে যাবে, একরকম দুলে দুলে এক জায়গায় স্থির হয়ে যাবে। স্থির হয়ে গেলে শেষ গতিশক্তি কত, 0 প্লাস। এখন স্প্রিং এর একটা বিভব শক্তি আছে, স্প্রিং এর বিভব শক্তি কত, হাফ কে এক্স স্কয়ার ইকুয়ালস টু আদি গতিশক্তি। স্প্রিং এর বিভব শক্তি হাফ কে এক্স স্কয়ার, আবার এই ভরটাও তো আমার নিচের দিকে নামবে, তাহলে ভরের একটা বিভব শক্তি আছে। এই ভর যেহেতু নিচের দিকে নামবে, তাহলে এটা মাইনাস এম জি, মনে করো এক্স ধরলাম, এম জি এক্স এক্স, কারণ এটা যদি এক্স পরিমাণ নিচে নামে তাহলে স্প্রিংটা এক্স পরিমাণ প্রসারিত হবে। স্প্রিংটা যতটুকু প্রসারিত হবে ঠিক ততটুকু এটাই নিচে নামবে, এই জন্য মাইনাস এম জি এক্স। একটা স্প্রিং এর বিভব শক্তি, আর একটা হলো ভরের বিভব শক্তি, ভরের বিভব শক্তি। তাহলে আদিতে গতিশক্তি 0, আদিতে এটা যদি আমি ভূমি ধরে নিই, আদিতে বিভব শক্তিও 0। তাহলে কত আসতেছে দেখো, হাফ কে এক্স স্কয়ার ইকুয়ালস টু এম জি এক্স, হাফ কে এক্স স্কয়ার ইকুয়ালস টু এম জি এক্স। তাহলে দেখো হাফ কে এক্স ইকুয়ালস টু এম জি, তাহলে কত আসে, কে এক্স ইকুয়ালস টু 2mg, সো এক্স ইকুয়ালস টু 2mg বাই কে, 2mg বাই কে। এটা হলো স্প্রিং এর প্রসারণ। বুঝতে পারছো সবাই? স্যার স্প্রিং এর বিভব শক্তি হাফ কে এক্স স্কয়ার হচ্ছে কেন স্যার? কেন স্প্রিং এর বিভব শক্তি পড়াইছিলাম না? আচ্ছা আমি দেখাই দিচ্ছি। স্প্রিং এর বিভব শক্তিটা হলো স্প্রিং এর দ্বারা কৃত কাজ, মনে আছে কিনা দেখা, একটু আমি মনে করাই দিচ্ছি। 1 2 3 4 5, এটা হলো একটা নর্মাল স্প্রিং। এই স্প্রিংকে যদি তুমি সংকুচিত করো বা প্রসারিত করো, যদি আমি মনে করো প্রসারিতই করলাম, এই স্প্রিংটাকে যদি আমি পরের স্টেপটা লিখি, এখানে এদিকে একটা বল প্রয়োগ করে আমি প্রসারিত করলাম, অর্থাৎ এটার প্রসারণ হলো এক্স, ঠিক আছে। এখন স্প্রিং বল কাজ করবে কোন দিকে, এফএস এদিকে কাজ করে। তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত, আমি যদি ধরে নিই এফএস ইন্টু এক্স, এটা যদি বলি, আসলে এটা আমি ক্ষুদ্র ক্ষুদ্র সরণ ধরতে পারি, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ হবে। তাহলে দেখো, আমি যদি এখান থেকে ক্ষুদ্র কাজ ডিডব্লিউ ইকুয়ালস টু এফএস ইন্টু ডিএক্স লিখতে পারি। এখন স্প্রিং বল এফএস ইকুয়ালস টু কত, মাইনাস কে এক্স। তাহলে আমি যদি মাইনাস কে এক্স ইন্টু ডিএক্স লিখে দিলাম, আমি এটাকে ইন্টিগ্রেশন করে দিব, ডিডব্লিউ ইকুয়ালস টু মাইনাস কে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, তাহলে নরমালি এখানে আসে মাইনাস হাফ অফ কে এক্স স্কয়ার, অর্থাৎ স্প্রিং বল দ্বারা কৃত কাজ হলো ডব্লিউ মাইনাস কে এক্স স্কয়ার।
আমরা আবার এটা জানি বিভব শক্তি সমান মাইনাস কৃত কাজ, তাহলে এটা বসাই দেবো ওই জায়গায়, তাহলে কত হাফ কে এক্স স্কয়ার, তাহলে স্প্রিং এর বিভব শক্তি হলো হাফ কে এক্স স্কয়ার। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। স্যার বলো। আগে ইয়েটাতে স্যার আগের সমস্যাটাতে স্যার আদি স্থিতিশক্তি শূন্য হয়েছে কেন স্যার? কারণ আদি স্থিতিশক্তির আগের অঙ্কে আদি স্থিতিশক্তি শূন্য ধরছিলাম নাকি? না না, আদি স্থিতিশক্তি তো এমজিএইচ ধরছি, কারণ এই চিত্রটাই ছিল না। দেখো একটু ভালো করে দেখো। না স্যার, ওই যে স্প্রিং এর সমস্যাটাতে একটা হাত দিয়ে যে একটা ভর ঝুলে রাখছিলাম ওইটাতে। বুঝছো বুঝছো, এইটা এইটা তুমি এইটা বলো, এইটা স্যার আমি তো আগে বলতে আগেরটা বুঝাচ্ছি প্রবলেম তোমার। আচ্ছা এইটা তো এরকম তো ছিল, আমি একটু জাস্ট রাফলি আগে এটা ছিল, এখানে একটা স্প্রিং ছিল, এরকম ছিল না। এখন আমি বলছিলাম এটাকে ভূমিস্তর হিসাব করে নিচ্ছি, কারণ আদি অবস্থাটাকে ভূমিস্তর হিসাব করে আমি হিসাব করছি। তাহলে ভূমিস্তরে তোমার বিভব শক্তি কত? শূন্য না? জি স্যার। এই জন্য বাবা শূন্য ছিল। এইটার মান কিন্তু স্যার এখানে তো স্যার স্থিতিশক্তি ছিল, কিছু না কিছু তো ছিল, যদি এটা ভূমি না হয় স্যার তখন। এখন প্রশ্নটা হলো তুমি যদি ভূমি এটাকে না ধরো, তুমি যদি ভূমি এটাকে ধরো, খেয়াল করে তুমি আসলে এটা গাণিতিক সমস্যার ইয়ার জন্য তুমি যেখান থেকে কাজটাকে শুরু করো সেটাকে যদি ভূমি ধরে করো তাহলে তোমার কাজটা শেষ সহজ হবে। এখন তুমি যদি বলো যে না স্যার আমি এটাকে ভূমি ধরতে চাচ্ছি না, তাহলে কি হবে? তাহলে এটা থেকে তোমার এটার উচ্চতাটা জানা থাকতে হবে, এটা ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। আমি তো পুরোটা জানি না, আমি কি জানি? আমার কথাটা বুঝে নাও, যে আমি এই উচ্চতাটা কি জানি কতটুকু আছে? না স্যার। তাহলে আমি এটাকে বলতে পারতাম যে স্যার ভূমি থেকে এটা এত উচ্চতায় আছে, এটার বিভব শক্তি স্যার এত হবে। যেহেতু জানি না, আমি এই জন্য একটা ইমাজিন করে নিছি, এটা হলো আমার তার আদি অবস্থা, এটা হলো গ্রাউন্ড স্টেট, অর্থাৎ এই জায়গায় বস্তুটার বিভব শক্তি হলো শূন্য। এখন এটা থেকে যদি নিচে নামে কোনোটা তাহলে মাইনাস বিভব শক্তি হবে, যদি উপরে যায় তাহলে প্লাস বিভব শক্তি হবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই কাজটা করছি। এই জন্য দেখো স্প্রিং এর বিভব শক্তি যখন আমি বলছিলাম স্প্রিং এরটা হচ্ছে প্লাস, এটা যখন নিচে নামছে এটাকে, এটা যতটুকু উপরে উঠবে এটা ঠিক ততটুকু নিচে নামবে, এই জন্য এটাকে মাইনাস এমজিএক্স ধরছিলাম। দেখো মাইনাস এমজিএক্স ধরছে, আমি কিন্তু প্লাস এমজিএক্স ধরিনি। ঠিক আছে? আচ্ছা দেখো আরেকটু প্রবলেম করে হয়তো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা। শোনো একটা জিনিস মনে রাখো, যে তুমি বেসিক ক্লিয়ার করো, বই তোমাদের বইয়ে যে অঙ্ক দেওয়া আছে আমি ওই অঙ্ক করে দিলে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমি ওগুলা করাইতে চাচ্ছি না একটু। আচ্ছা আরেকটা অঙ্ক করি আমি এই টাইপের। কি দেব? আচ্ছা মনে করো এটা দুইটা আমাদের অমসৃণ তল আছে। আমি কি করলাম যে এখানে একটা স্প্রিং এরকম বেঁধে দিলাম, এটার মধ্যে একটা ভর দিলাম, এম ভর আছে। এখানকার কে এর মান আমি দিয়ে দিলাম তোমাকে, স্প্রিং কনস্ট্যান্টের মান দিলাম 50 নিউটন পার মিটার। আর আচ্ছা এই ভরের মানটা দিয়ে দিই তোমাকে, এই ভর হলো 1 কিলোগ্রাম। প্রাথমিক অবস্থায় মনে করো স্প্রিংটা এই জায়গায় ছিল, অর্থাৎ এটার ন্যাচারাল লেন্থ এই পর্যন্ত ছিল। এরপর আমি বল টল প্রয়োগ করে এটাকে 2 মিটার সংকুচিত করলাম, মনে করো 2 মিটার ভিতরের দিকে সরাই দিলাম। যে তলের সাথে এটা আছে এই তলের ঘর্ষণ বল হলো ঘর্ষণ গুণাঙ্ক হলো 0.5। আমার প্রশ্নটা হলো তাহলে আমি যখন এরকম বল প্রয়োগ করব তাহলে এক জায়গায় কি ভরটা স্থির হবে, এই ভরটা এক জায়গায় গিয়ে স্থির হবে। আমার প্রশ্ন হলো কত দূরে গিয়ে ব্লকটি বা ভরটি স্থির হবে, কত দূরে ভরটি স্থির হবে, কত দূরে ভরটি স্থির হবে। সময় লস করতে চাচ্ছি না, আমি করাই। এখন আমি জানি না কত দূরে গিয়ে ভরটা স্থির হবে, আমি ধরে নিলাম এক্স মিটার আরো এদিকে এসে ভরটা স্থির হবে, অথবা এদিকে গিয়ে তোমার ভরটা স্থির হইতে পারে।
তাহলে আমরা একটা সম্পর্ক পড়ছিলাম, এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ প্লাস নন অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কেএফ প্লাস কেআই, কেএফ প্লাস ইউএফ মাইনাস কেআই প্লাস ইউআই, এই সম্পর্কটা আমরা পড়ছিলাম। এখন বলতে পারো যে স্যার এখন আবার এটা আনলেন কে লেগা? কারণ দেখো এখানে একটা ঘর্ষণ বল আছে, এই জন্য আমি শূন্য লিখতে পারবো না। এবার দেখো কোনো বাহ্যিক বল আমি প্রয়োগ করি নাই, বাহ্যিক কোনো বল প্রয়োগ করি নাই, তাহলে এখানে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজের মান শূন্য। এখন এই ঘর্ষণহীন বল দ্বারা কৃত কাজ মানে নন কনজারভেশন ফোর্স কেএফ প্লাস ইউএফ মাইনাস কেআই প্লাস ইউআই। ওকে, এখন দেখো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত সেটা একটু দেখো। এই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ যে জিনিসটা হবে তোমাদের একটু খেয়াল করো যে আমার ঘর্ষণ গুণাঙ্ক, আমি ঘর্ষণ বলটা বের করি, তাহলে এফ ইকুয়ালস টু মিউ এম জি, মিউর মান হলো 0.5, এম এর মান 1। আচ্ছা এক কাজ করি, এখানে জি ইকুয়ালস টু 10 ধরে নাও, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে ইনটু 10, তাহলে এটা কত আসবে বাবা? 5 নিউটন। তাহলে ঘর্ষণ বল হলো আমার 5 নিউটন। আচ্ছা ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের মান কি? ঋণাত্মক। তাহলে আমি এক কাজ করি, তাহলে এটা যেহেতু এইভাবেই 2 মিটার আছে, তাহলে আরো x মিটার যদি আসে তাহলে আমার কি হবে যে -5 2 প্লাস x বল ইনটু সরণ, এইভাবেই আছে 2 মিটার, আরো যদি x মিটার কম্প্রেসড হয় তাহলে তোমার কি হবে? তাহলে এটা হবে গিয়া কত? 2 প্লাস x, মোট সরণ হবে 2 প্লাস x। এই জন্য ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ -5 2 প্লাস এক্স। শেষ। আসে এবার শেষ গতিশক্তি বলছি, ভরটা স্থির হবে, স্থির হলে তার বেগ শূন্য, বেগ যদি শূন্য হয় তার গতিশক্তি শূন্য, তাহলে গতিশক্তি শূন্য প্লাস আমার শেষ, তাহলে স্থির হয়ে গেল, তাহলে তার স্প্রিং এর তো বিভব শক্তি আমি পেয়ে গেলাম যে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, এই ক্ষেত্রে তার শেষ বিভব, কারণ এটা তো ভূমিতে আছে, ভূমিতে থাকলে তো তোমার এটা তার কোনো উচ্চতা নাই, উচ্চতা না থাকলে তার কোনো বিভব শক্তি নাই, তাহলে তার বিভব শক্তি শূন্য, শেষ বিভব শক্তিও শূন্য, মাইনাস আদি গতিশক্তি শূন্য প্লাস স্প্রিং এর নিজস্ব একটা যে প্রসারণ আছে সেটার জন্য তার একটা যে সংকুচিত হলো সেটার জন্য তার একটা বিভব শক্তি থাকবে, যেটা হাফ কে এক্স স্কয়ার। তাহলে কত আসছে দেখো, আমরা যদি একটু খেয়াল করি, -5 2 প্লাস এক্স ইকুয়ালস টু -হাফ কে এক্স স্কয়ার। আচ্ছা মাইনাস মাইনাস বাদ দাও, 2 প্লাস এক্স ইন্টু হাফ কে এক্স স্কয়ার। আমি কে এর মান বসাই দিই 5 2 প্লাস এক্স, কে এর মান 15 মানে 25 এক্স স্কয়ার। তাহলে আমার কত আসে 25 এক্স স্কয়ার প্লাস 5x মাইনাস 10 ইকুয়ালস টু 0। না সব মাইনাস, এটাও মাইনাস এটাও মাইনাস। ঠিক আছে সবার? এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বের করবা, x এর মান দুইটা পাবা, একটা প্লাস একটা মাইনাস। অবশ্যই মাইনাসটা নিতে, মাইনাসের যেটা সেটাকে নিবা, কারণ সংকুচিত হচ্ছে নট প্রসারিত। এই জন্য আমি x এর মান যেটা নেগেটিভ পাবো, আমি নেগেটিভ সাইন বাদ দিয়ে যে মানটাকে x এর যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটা বলবো এতটুকু দূরে গিয়ে এটা সংকুচিত মানে স্থির হবে। আচ্ছা আসো আমরা আরেকটা প্রবলেম দেখি, একটু অন্যরকম প্রবলেম দেখবো, দেখি উঠাই নাও, যারা উঠানো হয় না তারা উঠাই নিতে পারে। আমি এখানে একটা মনে করো দৃঢ় অবলম্বন ধরলাম, এটা তার ঝুলন বিন্দু, এই ঝুলন বিন্দু থেকে একটা বস্তুকে এরকম ঝুলাই দিলাম। এখন এটা কি করলো তোমার
এই পথে চলতে শুরু করলো, অর্থাৎ এই পথে সে এরকম আসা যাওয়া শুরু করলো, মানে টু এন্ড ফ্রো মুভ করতে শুরু করলো। কোনো এক সময় এটা তোমার এই জায়গায় আসলো, বস্তুটা এটা 37 ডিগ্রি কোণ তৈরি করলো, 37 ডিগ্রি কোণ তৈরি করলো। আমি এটাকে টেনে এই জায়গায় নিয়ে আসলাম, এদিকে সরাই দিলাম। তাহলে এটা কি করছে, তোমার এই অনুভূমিকের সাথে একটা কোণ তৈরি করছে, উলম্ব রেখার সাথে আলফা। আমি তোমাদেরকে বলে দিলাম এই পুরাটা দৈর্ঘ্য হলো এল, এটা হলো L/2, খেয়াল করো, এটা হলো L/2। আমি তোমাদের কাছ থেকে জানতে চাইলাম আলফা ইকুয়ালস টু হোয়াট, আলফার মান কত। ধরতে পারি বস্তুর ভর এম ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই, ইচ্ছা একটা জ্বলন বিন্দু ধরে টুরে। আমার কাজ হলো যে এখানে আলফার মান কত তোমাদেরকে বের করতে হবে। মানে জাস্ট সরল দোলক কল্পনা করতে পারো, এই সরল দোলকের সুতার দৈর্ঘ্য হলো এল, এটা তোমার কৌণিক সরণ হলো 37 ডিগ্রি, এই জায়গায় গেল। এরপরে কি করছে, এটা এই দিক থেকে এইখানে টেনে আনা হলো, অর্থাৎ এটা উলম্ব রেখার সাথে আলফা কোণে এটাকে টানা হলো। আমার প্রশ্ন হলো এই আলফার মান কত হবে। আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, তুমি যখন এরকম কোন একটা সরল দোলক এরকম মুভ করতে দিবা, আসা যাওয়া করতে দিবা, এটা এখানে ঠিক যতটুকু উঠবে এখানেও ঠিক ততটুকু আসবে। আবার যদি এটা এই জায়গায় আসে, তাহলে এই জায়গায় আবার আসবে, এটা এক সময় গিয়ে এটা স্থির হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিতে পারি এই দুইটা একই লাইনে অবস্থিত, খেয়াল করে নিও। আর এটা যদি L/2 হয়, এটাও আমরা লিখতে পারি L/2, কারণ পুরাটা দৈর্ঘ্য হলো আমাদের কত, L। তাহলে এতটুকু L/2, তাহলে এতটুকু আমার L/2। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, এটার পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি, এই পয়েন্টের নাম দিলাম সি, এই পয়েন্টের নাম দিলাম ডি। আমি যদি এখন কোনো মতে এই ডি এর মান বের করতে পারি, খেয়াল করো, এই ডি এর মান বের করতে পারি, তাহলে ইজিলি আমি আলফার মান বের করতে পারবো। আচ্ছা, কি করা যায় বলো তো দেখি। এখানে যদি আমি একটা ও পয়েন্ট দেই নাই, আচ্ছা ও পয়েন্ট দেই, আচ্ছা ওডি সমান কত বলো তো দেখি, ওডি সমান কত? ওডি সমান আমি বলতে পারি না, ওবি কজ আলফা, ওবি কস থিটা লিখি, ওবি কস থিটা। ওবি মানে কত এল, কস থিটা মানে কত কস 37, কস 37 মানে কত 345, এল ইন্টু 4/5, তাহলে কত আসে 4L/5। ওডি সমান হলো 4L/5। একটু তাড়াতাড়ি করবো কারণ সময় খুব কম আমার। এখন আমার প্রশ্ন হলো আমি এই ডি এর মান বাইর করতে পারবো। দেখো DA ইকুয়ালস টু আমি যদি এই ওডির মান জেনছি, এই ওডি থেকে যদি ও এর মান বের করে দিই, তাহলে ওডি মাইনাস ওএ, ওডি হলো 4L/5 মাইনাস L/2, তাহলে কত আছে 10, তাহলে 8L মাইনাস 5L, অর্থাৎ কত 3L/10, তাহলে এতটুকু হলো আমাদের 3L/10। তাহলে দেখো এটা জানি আলফার মান ইজিলি বের করা যাচ্ছে।